বিলকিস খাতুনের এমন একটি কথায় চমকে গেল উপস্থিত সবাই। অপ্রস্তুত হয়ে গেল জ্যোতি। মলিন হয়ে গেল মুখখানা। এমন একটি কথার কি উত্তর দেবে বুঝতে পারছে না। আনোয়ারা বেগমের মুখেও আধার নেমে এসেছে। দোতলার বারান্দা থেকে হলঘর সম্পূর্ণ দেখা যায়। ছাদ থেকে নেমে ঘরে যাওয়ার সময় নিচে দৃষ্টি পড়ে শোভনের। নিচে সবার ভিড় দেখে একটু দাঁড়িয়েছিল সে। পুরো কথাটাই তার কান পর্যন্ত গেল। মেজাজ বিগড়ে গেল সঙ্গে সঙ্গে। ইচ্ছে করলো নিচে গিয়ে বিলকিস খাতুনের উদ্দেশ্যে করা কয়েকটা কথা বলে আসতে। কারো কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বিলকিস খাতুন জ্যোতির দিকে মাথা তুলে তাকালেন। এবার সরাসরি তার উদ্দেশ্যেই প্রশ্ন করলেন, কী গো নাতি বউ, তোমার কি কোনো সমস্যা আছে? জ্যোতি আরও লজ্জায় পড়ে গেল। ইচ্ছে করছে এক দৌড়ে এখান থেকে চলে যেতে, কিন্তু পারছে না। সে আরও চোখে শাশুড়ির দিকে তাকালো। আনোয়ারা বেগম নিজেকে স্বাভাবিক করে হেসে উত্তর দিলেন, আমাদের দায়িত্ব ছিল ছেলেকে ভালো একটি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার। সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করেছি। এখন ওদের বাচ্চা কাচ্চা হবে কি হবে না, কিংবা ওরা বাচ্চা কবে নেবে, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলে কি আমাদের কোনো লাভ আছে? মাওই। বিলকিস খাতুনের হাস্যোজ্জ্বল মুখে আধার ঘনিয়ে এলো। দৃষ্টি সরিয়ে নিলেন আনোয়ারা বেগম। মুখে হাসি রেখেই জ্যোতির উদ্দেশ্যে বললেন, বড় বউ রান্নাঘরে যাও, গিয়ে জায়েদের সাহায্য করো। জ্যোতি মাথা নাড়িয়ে শাশুড়ির আদেশ পালনের জন্য রান্নাঘরে চলে গেল। মায়ের প্রতিবাদের ধরন পছন্দ হলো শোভনের। সেও ঘরে চলে গেল। বিলকিস খাতুন এ বাড়িতে এসেছেন মেয়ের কাছে কিছুদিন থাকার জন্য। পেরিয়ে গেল একটি দিন। রোজকার মতো মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরল শোভন। ঘরের সামনে দেখা হয়ে গেল জ্যোতির সঙ্গে। সে তার গম্ভীর কণ্ঠে জ্যোতির উদ্দেশ্যে আদেশের সুরে বলল, আমার অফিসের ছুটি শেষের দিকে। আজই আমি ফিরে যাচ্ছি। আমার সঙ্গে যেতে চাইলে আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও। শোভনের কথা অবাক হলো জ্যোতি। হুট করে এসে এমন একটি গুরুত্বপূর্ণ কথা কি কেউ এভাবে বলে? রাতে বললেও তো হতো নাকি? মনের কথাটা প্রকাশ করার আগে জ্যোতিকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে গেল শোভন। তোয়ালেটা গলায় ঝুলিয়ে বাথরুমে চলে গেল। কি করবে বুঝতে পারছে না জ্যোতি। শাশুড়ির নির্দেশ মতো গতকালই তো ব্যাগ গুছিয়ে নিয়েছে। কোমরে হাত দিয়ে এসব ভাবতেই ব্যস্ত সে। কিছুক্ষণ বাদে পেছন থেকে শোভন বলল, এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাওয়ার কি ইচ্ছে নেই? ভরকে গেল জ্যোতি। এত তাড়াতাড়ি লোকটার গোসল শেষ? কাঁধে ঝোলানো তোয়ালেটা দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো শোভন। বলল, 10:30টায় ট্রেন ছাড়বে। কারো যেন নিশ্চয়ই ট্রেন বসে থাকবে না। এখন 7টা বাজে। যেতেও তো খানিকটা সময় লাগবে নাকি? শোভন একটু থেমে আবারও বলল, সবার কাছ থেকে বিদায় নিতে নিতেও ঘন্টা পার করে দেবে, তাই হাঁ করে তাকিয়ে না থেকেই তৈরি হয়ে এসো। জ্যোতি আর দাঁড়ালো না। আলমারি থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল তৈরি হতে। বৈবাহিক জীবনের 1 বছরের মধ্যেই প্রথমেই শোভন এত কথা বলল জ্যোতির সঙ্গে। অথচ এতদিন প্রয়োজনে বাধ্য হয়ে হ্যাঁ না ছাড়া কোনো কথাই হয়নি তাদের মধ্যে। জ্যোতি অনেক চেষ্টা করেছে একবারে কথা বলতে। চেষ্টা করেছে সম্পর্কটাকে অন্য সব দম্পতিদের মতো স্বাভাবিক করতে, কিন্তু শোভন সেই সুযোগটাই তাকে দেয়নি। কিছুটা সময় নিয়ে পোশাক বদলে বের হলো জ্যোতি। ঘরে এসে আর শোভনের দেখা পেল না। আনোয়ারা বেগমের সঙ্গে দেখা করতে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছে শোভন, দৃষ্টি আকাশের দিকে। কোনো কিছু নিয়ে গভীর ভাবনায় আচ্ছন্ন সে। বাইরে থেকে দেখে যে কেউ বলে দিতে পারবে এই 29 বছরের পুরুষটির ভিতরে গভীর কিছু লুকিয়ে আছে, যা সে সকলের সামনে প্রকাশ করতে অনিচ্ছুক। এই সময় পুত্রবধূকে নিজের ঘরে দেখে কিছুটা অবাক হলেন আনোয়ারা বেগম। শুধালেন, কিছু বলবে? মা, বলো। আপনার ছেলে বলছে আজই নাকি ফিরে যাবে। আমাকেও তৈরি হতে বলেছে। আনোয়ারা বেগম পা থেকে মাথা পর্যন্ত জ্যোতিকে পর্যবেক্ষণ করলেন। বললেন, জানতাম ও হুট করে এমন একটা সিদ্ধান্ত চাপিয়ে দেবে। যাই হোক, ব্যাগপত্র তো সব গোছানো আছেই, এবার নিজে গিয়ে তৈরি হয়ে নাও। জ্যোতি ঘোমটা টেনে উত্তরে বলল, আমি তৈরি মা। ভ্রু যুগল কুঁচকে নিলেন আনোয়ারা বেগম। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এভাবে এতটা পথ যাবে নাকি? এর উপর বোরখা আর হিজাব পরে এসো। জ্যোতির হাস্যোজ্জ্বল মুখখানে মলিনতা ভর করল। আনোয়ারা বেগম বুঝতে পারলেন পুত্রবধূ মন খারাপ হয়েছে। বললেন, পর্দা নারীদের জন্য ফরজ। শুধু নামাজ পড়লেই তো হবে না, নামাজের পাশাপাশি পর্দা করেও চলা উচিত। পর্দা হচ্ছে বদ লোকদের নজর থেকে বাঁচার প্রধান অস্ত্র। তাই বাইরে বের হওয়ার আগে বোরখা পরলে ক্ষতি কি? মা, আসছি আমি। ভাইয়ের বাড়িতে গেলে অথবা কোথাও গেলে বোরখা পরে বের হয় জ্যোতি। আজ হঠাৎ করেই তার শাড়ি পরে বের হতে ইচ্ছে হলো। ভাবি যখন ভাইয়ের সঙ্গে কোথাও যেত তখন শাড়ি পরে সাজগোজ করে বের হতো। কথাটা মনে হতে জ্যোতিরও ইচ্ছে জেগেছিল, কিন্তু শাড়ি পরা তার কাছে বেশ বাড়াবাড়ি মনে হলো। আবারও ঘরে এলো জ্যোতি। পরনের পোশাকের উপরেই বোরখা পরে হিজাব পরে নিল। শোভন তাড়া দিয়ে বলল, তৈরি হওয়া শেষ হলে তাড়াতাড়ি চলো, গাড়ি দাঁড়িয়ে আছে নিচে। জ্যোতি মাথা নাড়ালো। কাপড়ের ব্যাগটা নিজের হাতে নিয়ে বের হওয়ার জন্য পা বাড়ালো।
তৎক্ষণাৎ তার হাত থেকে ব্যাগটি নিয়ে নিল শোভন। কড়া গলায় বলল, ব্যাগটা অনেক ভারী, নিচ পর্যন্ত তুমি বয়ে নিয়ে যেতে পারবে না। জ্যোতির ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। স্বামীর ছোট্ট একটি যত্নে বড় বড় কদম ফেলে শোভন নিচে নেমে গেল। কারো সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করল না। সদর দরজা পেরিয়ে এগিয়ে এলেন আনোয়ারা বেগম। ছেলের উদ্দেশ্যে বললেন, যদিও তোমার উপর আমার ভরসা আছে, আমি জানি তুমি দায়িত্ববান একটা ছেলে, তবুও বলছি জ্যোতি কিন্তু এখন থেকে তোমার দায়িত্বে। স্ত্রীর খেয়াল রেখো। ও হয়তো সব কিছু মুখ ফুটে বলতে পারবে না তোমায়, তাই তোমাকেই সব কিছু বুঝে নিতে হবে। কখনো কষ্ট দিও না নিজের স্ত্রীকে। চেষ্টা করব সব দায়িত্ব সঠিকভাবে পালন করার। আসি তাহলে, আসসালামু আলাইকুম। আনোয়ারা বেগম সন্তুষ্ট হয়ে সালামের জবাব দিলেন। ও আলাইকুমুসসালাম। সকলের কাছ থেকে বিদায় নিয়ে জ্যোতিও গাড়িতে উঠে বসল। গাড়ি ছুটে চলল এক নতুন গন্তব্যের দিকে। কাঁচ নামানো জানালা দিয়ে পেছনে রেখে আসা পরিচিত মুখের দিকে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। একসময় চোখের পলকে অদৃশ্য হয়ে গেল সব। দোতলার বারান্দা থেকে সবার আড়ালে পুত্র এবং পুত্রবধূকে মনে মনে বিদায় জানালেন রাউফুন খান। আলগোছে বাম হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর চলে গেলেন ঘরে। স্টেশনে অনেক ভিড়, সবেমাত্র ট্রেন এসে থেমেছে। একজন আরেকজনকে ঠেলে ঠুলে ধাক্কা দিয়ে ট্রেনে ওঠার প্রতিযোগিতা চলছে। গাড়ি ভাড়া মিটিয়ে জ্যোতিকে নিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করল শোভন। আগ্রহ ভরা দৃষ্টিতে চারপাশের সমস্ত দৃশ্য অবলোকন করছে জ্যোতি। এটাই তার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ হতে যাচ্ছে। ট্রেন দিয়ে যাতায়াত করে বেড়াতে যাওয়ার মতো কোনো আত্মীয় স্বজন কোনো কালে জ্যোতিদের ছিল না। ভিড়ের মধ্যে কেউ শক্ত করে তার হাতটি ধরল। ভেতরে এক অচেনা কম্পন অনুভব করল মেয়েটি। পাশ ফিরে তাকাতেই শোভনকে দেখতে পেল। সেই তার হাতটি ধরেছে। শোভন জ্যোতির উদ্দেশ্যে বলল, আমার সঙ্গে সঙ্গে এসো। হাত যেন না ছুটে আমার থেকে। এই ভিড়ের মধ্যে হারিয়ে গেলে খুঁজে তো পাওয়া যাবেই না, এমনকি ট্রেনও মিস হবে। যেভাবে শক্ত করে জ্যোতির হাত ধরেছে শোভন, তাতে চাইলেও জ্যোতি ছুটতে পারবে না। কোনো মতে মানুষজন ঠেলে ঠুলে ট্রেনের ভিতরে ঢুকলো তারা। টিকিট অনুযায়ী নিজেদের আসনে গিয়ে বসলো। আধা ঘন্টা পর ট্রেন ছেড়ে দিল। বাইরে থেকে দেখলে মনে হয় ট্রেন কি ধীরে গতিতে চলে, অথচ ভেতর থেকে বোঝা যায় ট্রেনের আসল গতি। গরমকাল, অথচ জানালার ধারে বসায় ঠান্ডা হাওয়া গায়ে লেগে শীত লাগছে জ্যোতির। মুগ্ধ হয়ে একবার ভেতরে তো আরেকবার বাইরে তাকাচ্ছে সে। হঠাৎ করে জানালা বন্ধ করে দিল শোভন। করুণ দৃষ্টিতে স্বামীর পানে তাকালো জ্যোতি। শোভন গম্ভীর কণ্ঠে বলল, এই হাওয়া গায়ে লাগলে ঠান্ডা লেগে যাবে। রাত দিন বসে বোর সেবা করতে পারবো না, আমার অফিস আছে। মুখ ভার করে ঘাড় ঘুরিয়ে নিল জ্যোতি। কোনো কিছু নিয়ে আবদার করার মতো সাহস জ্যোতি এখনও হয়নি, অথবা সেই অধিকারটা এখনও অর্জনই করতে পারেনি। তবে এই সাময়িক কষ্টটা দূর হয়ে গেল এই ভেবে ট্রেন ভ্রমণ তো করতে পেরেছি সে। কয়েক ঘন্টার জার্নির পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছল শোভন এবং জ্যোতি। একটি ছেলে দাঁড়িয়ে আছে একটি বাড়ির সামনে। শোভনকে দেখতেই হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এলো সে। বলল, অফিস বাদ দিয়ে তোদের জন্য এখানে অপেক্ষা করছিলাম। শোভন প্রশ্ন করল, কেন? কেন আবার কি? তোদের ফ্ল্যাটটা দেখিয়ে দিতে হবে না? চোখ বড় করে তাকালো শোভন। শোভনের এমন চাহনিতে বোকা বোকা হাসল ছেলেটি। জ্যোতির দিকে দৃষ্টি পড়তেই বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? জ্যোতি উত্তরে বলল, ও আলাইকুমুসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। শোভন জ্যোতির উদ্দেশ্যে বলল, ও হচ্ছে সাজেদ, আমার বন্ধু প্লাস কলিগ। মনের ভেতরে জেগে ওঠা প্রশ্নের উত্তর পেয়ে গেল জ্যোতি। ছোট্ট করে বলল, ও। সাজেদ ভেতরে নিয়ে গেল ওদের। 2 রুমের একটি ফ্ল্যাট, সুন্দর একটি রান্নাঘর আর মাঝারি সাইজের একটি ড্রয়িং রুম। শোভন জ্যোতির উদ্দেশ্যে বলল, এতটা পথ এলে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। জ্যোতি উল্টো প্রশ্ন করল, কোন ঘরটায় যাব? তোমার ইচ্ছে। মৃদু হেসে সেখান থেকে প্রস্থান করল জ্যোতি। 2টো ঘরের মধ্যেই বারান্দা আছে, যা দেখে জ্যোতির ভালো লাগা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। বারান্দা জ্যোতির বরাবরই প্রিয় ছিল। কলেজে যাওয়ার সময় রাস্তার পাশে বড় বড় দালানের বারান্দাগুলো দেখে জ্যোতি স্বপ্ন দেখত তারও একদিন এমন একটি বারান্দা হবে যেখানে সে বাগান বিলাস করবে। মন খারাপ হলে সেখানে বসে খোলা আকাশ দেখবে। বিয়ের পর যদিও এই স্বপ্নটা তার পূরণ হয়েছিল। শোভন আর তার শোবার ঘরের বারান্দায় অসংখ্য গাছ লাগিয়েছিল জ্যোতি। রোজ সময় করে সে গাছগুলোর যত্ন নিত। যখন সে মায়ের কাছে বেড়াতে যেত তখন গাছের যত্ন নেওয়ার দায়িত্ব দিত রেশমিকে। ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে গেল। বিরক্তি নিয়ে আনমনে বলে উঠল, এই বারান্দাটাও আবার সাজাতে হবে, কত গাছ লাগাতে হবে, উফ কত দায়িত্ব আমার উপর, কত কাজ। ড্রয়িং রুমের সোফায় শোভন আর সাজেদ বসে আছে। শোভন বলল, তোকে শুধু বলেছিলাম ফ্ল্যাটটা ম্যানেজ করে দিতে, কিন্তু তুই তো দেখছি একেবারে ফার্নিচার সহ সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছিস। সাজেদ প্রত্যুত্তরে হাসল, বলল, পূর্ব অভিজ্ঞতা আছে তো, আমিও তো তোর মতো অফিসের কাছে ম্যাচে থাকতাম।
যখন অন্যাকে বিয়ে করে নিয়ে এলাম তখন কি ভোগান্তি না পোহাতে হয়েছিল। ফার্নিচার কিনে ঘর গোছাতে গোছাতে সপ্তাহখানেক পার হয়ে গেল। তাই পরশু রাতে তুই ফোন করে বলাতেই সব বুঝে গেলাম। অন্যাকে নিয়ে নেমে পড়লাম কাজে। আজ সকালে সব গোছগাছ করে বাড়ি ফিরেছে অন্যা। তোদের অনেক পরিশ্রম করতে হয়েছে তাই না? আসলে হুট করেই মা বলে দিল জ্যোতিকে নিয়ে নাকি ফিরতে হবে, তাই এমন ঝামেলা হলো। আন্টির বলতে হবে কেন? এই কাজটা তোর আগেই করা উচিত ছিল। নিজে এখানে পড়েছিল আর বউকে রেখে এসেছিল সেই 100 মাইল দূরে। শোভন নীরব রইল। সাজেদ বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, তোরা এত দূর থেকে এলি, বিশ্রাম নেই। আমি কাউকে দিয়ে খাবার পাঠিয়ে দিব, রান্না করার দরকার নেই। শোভন বাধা দিয়ে বলল, তার দরকার নেই, যা করেছিস তাতেই তোর প্রতি কৃতজ্ঞ আমি অনলাইনে অর্ডার করে নেব। সাজেদ যাওয়ার জন্য অগ্রসর হতেই শোভন পিছু ডেকে বলল, কত খরচ হয়েছে বললি না তো, টাকাটা নিয়ে যা। সাজেদের ভ্রুজোড়া কুঁচকে গেল। যেতে যেতে বলল, তা নিয়ে পরে কথা বলা যাবে, আমি আসছি, দরজা লাগা। শোভন আর কিছু বলার সুযোগ পেল না। তার আগে দ্রুত পায়ে হেঁটে চলে গেল সাজেদ। দরজা আটকে ঘরে এলো শোভন। আমাকে কয়েকটা ফুল গাছ এনে দিবেন, বারান্দায় লাগাতাম। মিষ্টি কণ্ঠের আবেদনময়ী একটি আবদারে কপালে কয়েকটি ভাঁজ পড়ল শোভনের। সবে মাত্র ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল সে। আয়নার ভেতর দিয়ে জ্যোতিকে স্পষ্ট দেখা যাচ্ছে। বিছানায় বসে পা তোলাচ্ছে, দৃষ্টি তার টাইলস যুক্ত মেঝেতে। স্বামীর নিকট হতে কোনো উত্তর না পেয়ে সে আবারও বলে উঠল, দিবেন এনে? আমার ফুল গাছ অনেক ভালো লাগে। ওখানে থাকতেও আমাদের ঘরের বারান্দায় অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, সুন্দর সুন্দর কত ফুল যে ফুটেছিল। শোভন আয়নার দিক থেকে ঘুরে আরও চোখে জ্যোতির দিকে তাকালো। বারান্দার দিকে যেতে যেতে বলল, দিব। অধরে হাসি ফুটে উঠল জ্যোতির। শুকনো ঢোক গিলল শোভন। ছোট্ট একটি কথায় এতটা খুশি হয়ে গেল মেয়েটি, ভাবতেই অবাক লাগছে তার। তোয়ালে মেলে দিয়ে ঘরে এসে বিছানার একপাশে বসল শোভন। বলল, 2 দিন যাক, তারপর না হয় এনে দিব। টেবিলে খাবার রাখা আছে, এবার খেতে যাও। আপনি খাবেন না? তুমি যাও, আমি আসছি। মাথা নাড়িয়ে চলে গেল জ্যোতি। প্রথমে অনলাইনে খাবার অর্ডার দেওয়ার কথা ভেবেছিল শোভন, কিন্তু খাবার আসতে দেরি হবে ভেবে সিদ্ধান্ত বদলে নিজেই বেরিয়ে পড়েছিল খাবার আনতে। পাশের মোড়ে বেশ বড় একটি হোটেল আছে। 2টো প্লেটে খাবার বেড়ে চেয়ার টেনে বসলো জ্যোতি। শোভনও চলে এলো টেবিলে। তারপর নীরবে দুজন একসঙ্গে খেয়ে নিল। মুখ ভার করে বিছানায় বসে আছে এলিনা। শার্টের বোতাম খুলতে খুলতে শাফিন প্রশ্ন করলো, মুখ এমন অন্ধকার করে রেখেছ কেন? কি হয়েছে? মা কি কিছু বলেছে? এলিনা উত্তর দিল না। নিজের মতো করেই বসে আছে, যেন কোনো কথাই তার কান পর্যন্ত পৌঁছায়নি। পরনের শার্ট বদলে একটি টি শার্ট পরল শাফিন। স্ত্রীর পাশে এসে বসে পুনরায় বলল, না বলে বুঝবো কি করে? এলিনা মন খারাপ করে বলল, তোমার বড় ভাই আর ভাবি কি সুন্দর করে আলাদা হয়ে গেল। এখন কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে না তাদের। নিজেদের ইচ্ছা মতো চলতে ফিরতে পারবে, কিছু বলার মতো আর কেউ নেই। এদিকে সব জ্বালা আমাদের। শাফিনের মুখ থমথমে হয়ে গেল। এলিনা তাকালো শাফিনের মুখের দিকে, আহ্লাদি সরে বলল, চলো না আমরাও আলাদা হয়ে যাই। আর কতদিন এভাবে থাকবো? ইমাও তো বড় হচ্ছে নাকি? শাফিন রেগে গেল মুহূর্তে। রুড়ো কণ্ঠে বলল, ও এখন আমার পরিবারটাকে ভাঙার মতলব এটেছ? এসব শয়তানি বুদ্ধি কে ঢুকিয়েছে মাথায়? এলিনা ভরকে গেল। শাফিন বলল, আমার মা চাচিরা এই যৌথ পরিবারের বউ হয়ে এসে সংসার করেছে, তাদেরও ছেলে মেয়ে ছিল। এই যৌথ পরিবারেই আমরা সব ভাই বোনের একসঙ্গে বড় হয়েছি। বিয়ের আগে জানতে না আমরা যৌথ পরিবারে থাকি? এলিনা সতর্ক কণ্ঠে বলল, চিৎকার করছো কেন? সবাই শুনতে পাবে তো। শুনুক সবাই। এসব কথা যদি আর কখনো তোমার মুখে শুনি তাহলে সেদিনই এ বাড়িতে তোমার শেষ দিন, মনে রেখো। এলিনার মেজাজটা এবার খারাপ হয়ে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, তোমার ভাই ভাবি যে চলে গেল তখন কিছু হয়নি তাই না? ভাই ওখানে গিয়েছিল লেখাপড়া করতে, লেখাপড়া শেষে ওখানেই চাকরি নিয়েছে, এ কথা তো তোমার জানা। বিয়ের পরেই তো আর ভাবিকে নিয়ে যায়নি। এছাড়া স্বামী যেখানে থাকবে স্ত্রীও তো সেখানেই থাকবে। এটা নিয়ে ঝামেলা করার কি আছে? আমি কি অত দূরে চাকরি করি নাকি যে বউ বাচ্চা নিয়ে আমাকেও আলাদা থাকতে হবে? তার মানে তুমি আলাদা হতে চাইছো না? যা বলার তা তো বলেই দিয়েছি, এ নিয়ে আর কোনো কথা নয়। কথাটা শেষ করে ঘর থেকে বের হয়ে গেল শাফিন। তরতর করে রাগ বেড়ে যাচ্ছে এলিনার। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। শাফিনকে বের হতে দেখে নীলা ভেতরে প্রবেশ করলো। বলল, রাজি হয়েছে শাফিন? না হয়নি, উল্টো আমার সঙ্গে রাগারাগি করেছে। নীলা আশাহত হলো। মলিন কণ্ঠে বলল, রাফিনও একই ব্যবহার করেছে। আসলে আমাদের কপালটাই খারাপ। এলিনা আর কিছু বলল না, নিশ্চুপ রইল। নীলা খানিকক্ষণ বসে থেকে চলে গেল নিজের ঘরে। বিকেল হতেই বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল শোভন। সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি ফিরল, হাতে ব্যাগ ভর্তি বাজার। কলিং বেলের শব্দে দরজা খুলে দিল জ্যোতি। ঘামে শার্ট ভিজে গিয়েছে শোভনের, কপাল থেকেও বিন্দু বিন্দু ঘাম ঝরছে। জ্যোতিকে পাশ কাটিয়ে ব্যাগ হাতে ভেতরে প্রবেশ করল সে।
জ্যোতি দৌড়ে গিয়ে গ্লাসে করে পানি এনে স্বামীর হাতে দিল। শোভন সোফায় বসল। তারপর এক নিঃশ্বাসে গ্লাসের পানি শেষ করে শরীর এলিয়ে দিল সোফায়। ক্লান্ত কণ্ঠে বলল, সংসারে যা যা লাগবে সবই মোটামুটি এনেছি। মাছ মাংস কাল সকালে গিয়ে নিয়ে আসবো। জ্যোতি সেসবে কান দিল না, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনার কি খুব খারাপ লাগছে? না, একটু ক্লান্ত লাগছে, এতটা পথ এলাম তো। ও। শোভন এখনও হাঁপাতেই বলল, আগে কখনো বাজার করা হয়নি, তাই এমন লাগছে, তবে এবার অভ্যাস হয়ে যাবে। জ্যোতির একটু খারাপ লাগলো শোভনের জন্য। মনে একটা প্রশ্ন আসতেই জিজ্ঞেস করলো, তাহলে এতদিন আপনি কোথায় খেয়েছেন? অফিস থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, ওখানে রান্না এবং বাজার করার জন্য আলাদা লোক ছিল। ও। জ্যোতি উঠে রান্নাঘরে চলে গেল। ব্যাগ থেকে শাকসবজিগুলো বের করে গুছাতে লাগলো। শোভন সোফা থেকে উঠে ঘরে চলে গেল। রোজকার মতো খানবাড়ির সবাই রাতের খাবার একসঙ্গে খেয়ে উঠল। আনোয়ারা বেগম ঘরে এলেন। দরজা আটকে পানদানি নিয়ে বিছানায় বসলেন। রাফুন খান ইতস্তত করে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ওদের খবর নিয়েছিলে? ঠিকমতো পৌঁছেছে তো? আনোয়ারা বেগম পান বানাতে বানাতে উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন, কাদের কথা বলছো? মনে হচ্ছে লজ্জা পেলেন রাফুন খান। তবুও বললেন, বড় ছেলে আর বউয়ের কথা বলছিলাম, পৌঁছে গেছে ওরা? আনোয়ারা বেগম একটা পান নিজের মুখে ভরলেন, আর একটা স্বামীর দিকে এগিয়ে দিলেন। খাওয়ার পর একটা পান খেয়ে তৃপ্তির ঢেকুর তোলা আনোয়ারা বেগমের অভ্যাস। এই পান খাওয়ার অভ্যাস ওনার ছোট থেকেই গড়ে উঠেছে। ছোটবেলায় দাদার দেখা দেখি দাদার কাছ থেকে পান খেতেন তিনি, সেই থেকেই অভ্যাস। চেষ্টা করে এই অভ্যাসটি পরিত্যাগ করতে পারেননি আর। রাফুন খান স্ত্রীর হাত থেকে পানটি নিয়ে বসে আছেন উত্তরের আশায়। আনোয়ারা বেগম বললেন, অন্যান্য ছেলেরা কোথাও গেলে তো নিজেই খোঁজ নাও, সরাসরি কথাও বলো, তাহলে বড় ছেলের বেলায় আমায় কেন জিজ্ঞেস করছো? নিজেই তো ফোন করে জিজ্ঞেস করতে পারো। ব্যঙ্গ করছো? ব্যঙ্গ করবো কেন? ভুল তো একটা করেই ফেলেছো, চাইলেই তো আর তা শুধরাতে পারবে না। তাই বলছি, ছেলের কাছে ক্ষমা চাও, সব ভুল বোঝাবুঝিও ঠিক করে নাও। কম চেষ্টা কি করেছি? ছেলে তো আমার সেই সুযোগটাই দেয় না, একমাত্র তোমার কথা যা একটু শোনে, কথা বললেও তোমার সঙ্গেই বলে। আনোয়ারা বেগম মৃদু হাসলেন, বললেন, আমার কথা শুনে? কথা শুনতে বাধ্য হয়, বাবার কোনো দায়িত্বই তো পালন করতে পারোনি, এখন দেখো শেষ বয়সটা যদি পারো। রাফুন খান প্রতিক্রিয়া করলেন না, এক ধ্যানে নীরব হয়ে বসে রইলেন। আনোয়ারা বেগমও আর ঘাটলেন না স্বামীকে। সকাল হতেই আবারও বাজারে চলে এসেছে শোভন। মাছের আড়তে তাজা তাজা সব মাছ, চারিদিকে অনেক ভিড়, হাঁটার জায়গাটা পর্যন্ত নেই। বৃষ্টি একটা গন্ধ, নাকে রুমাল চেপে ধরল শোভন। ধীরে ধীরে পা ফেলে সামনের দিকে এগোচ্ছে সে। একটি দোকানের দিকে এগিয়ে গেল। শোভনকে দেখতেই দোকানে বিভিন্ন মাছের দিকে আঙ্গুল তাক করে বলতে লাগলেন, কোনটা নেবেন ভাই? সব তাজা তাজা মাছ, একটু আগেই ধরে আনা হয়েছে। ছোট বড় নানা রকমের মাছ রয়েছে, কোনটা নেবে ভাবতে লাগলো শোভন। আচ্ছা, জ্যোতির কোন মাছটা পছন্দ আর কোনটাই বা অপছন্দ? প্রশ্নের কোনো উত্তর নেই শোভনের কাছে। নিজেকে ইচ্ছে করছে বেশ কয়েকটা গালি দিতে। মনে মনে আফসোস করে বলল, আসার সময় উচিত ছিল ওর থেকে জেনে নেওয়ার। এখন কি করব? কোন মাছ নেব? ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো। পকেট থেকে মোবাইল বের করলো জ্যোতিকে কল দেওয়ার জন্য। তৎক্ষণাৎ আবারও মনে পড়ল, তার কাছে মেয়েটার কোনো নাম্বারই নেই। দোকানদার ভ্রুকুচকে তাকিয়ে আছে শোভনের দিকে, হয়তো তার হাবভাব বোঝার চেষ্টা করছে। দোকানি বলল, ভাই কোন মাছ নেবেন কইলেন না তো? শোভন দম ছাড়ল। এখন আর কিছুই করার নেই, খালি হাতে তো আর বাড়ি ফেরা যাবে না, তাই নিজের পছন্দ মতো মাছ কেনার সিদ্ধান্ত নিল। দোকানির উদ্দেশ্যে বলল, মাছ ভালো তো? বিশ্বাস না হলে আপনি দেখা নেন ভাই, আমার দোকানের মাছ একেবারে ভালো। শোভন শুকনো ঢোক গেল। মাছ ভালো নাকি খারাপ তা আবার দেখে কী করে? প্রশ্নটা হজম করে নিল। যদি দোকানি শুনে হাসে, শোভন কারো ঠাট্টার পাত্র হতে চায় না। দোকানি আবারও জিজ্ঞেস করলো, মাছ কি কাইটা নেবেন? হ্যাঁ, কেটেই দিন। আচ্ছা বলে একটি 14-15 বছরের ছেলের দিকে তাকিয়ে দোকানি হাঁক ছেড়ে বলল, এই ছুটন, ভাইয়ের মাছ কটা কাইটা দে। ছুটন নামের ছেলেটি মাছগুলো নিয়ে বিশাল আকারের বটির সামনে বসে পড়ল। কোনো মতে মাছ কিনে মাছের আড়ত থেকে বের হতে লাগলো শোভন। সরু রাস্তাটা নোংরা পানি জমে কর্দমাক্ত হয়ে হাঁটার অযোগ্য হয়ে গিয়েছে, অথচ মানুষজন কি স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করছে। ভিড়ের মধ্যে হঠাৎ করে কেউ তার পায়ে পাড়া দিল। ব্যথার চোখ মুখ কুঁচকে নিল শোভন। আফসোস করে বলল, বাজার করা এত কষ্ট কেন? শুধু বাজার না, বিয়ে করে সংসার করাটাই কষ্টকর। এই জন্য কে যেন বলেছিল, দিল্লিকা লাড্ডু না খেলেও পস্তাতে হয়, খেলেও পস্তাতে হয়। এবার গোশত কিনতে এলো শোভন।
কষায় গোস্ত কাটছে। এখানে এসেও বিপদে পড়ল সে। কত কেজি গোস্ত নেবে চিন্তায় পড়ে গেল। আচ্ছা জ্যোতি কি গরুর গোস্ত পছন্দ করে? এবার সত্যি সত্যি নিজের গালে কয়েকটা থাপ্পড় মারতে ইচ্ছে করলো। একটা ছেলে এত দায়িত্ব জ্ঞানহীন হয় কি করে? নিজেই নিজেকে ধিক্কার জানালো শোভন। শেষে সিদ্ধান্ত নিল আপাতত 1 কেজি নিয়ে যাই, বাড়ি গিয়ে জেনে নেওয়া যাবে সব কিছু, পরে না হয় আবার এসে কিনে নেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। বাজার শেষ করে বাড়ি ফিরল। সকালের নাস্তা তৈরি করে টেবিলে রেখে স্বামীর জন্য অপেক্ষা করছে জ্যোতি। স্বামী ফিরলে দুজনে একসঙ্গে নাস্তা করবে। কলিং বেল বাজতেই দৌড়ে গেল দরজা খুলতে। শোভন জ্যোতির হাতে ব্যাগ দিয়ে বলল, মাছ মাংস সব ব্যাগের ভেতরে আছে, মাছও কেটে এনেছি। জ্যোতি ব্যাগ নিয়ে রান্নাঘরে যেতে যেতে বলল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিন। শোভন গিয়ে চেয়ার টেনে বসলো। জ্যোতিও চলে এলো। খাওয়া শেষে উঠে গেল শোভন। তারপর ঘরে গেল অফিসে যাওয়ার জন্য তৈরি হতে। ব্যাগ থেকে একে একে সব বের করে মেঝেতে রেখেছে জ্যোতি। নতুন এক ভাবনার উদয় হলো। এতগুলো মাছ কী করবে, কোথায় রাখবে, সে ভাবনা মশগুল হয়ে আছে। শেষে উঠে দাঁড়ালো, ঘরে চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে শোভন। জ্যোতি প্রশ্ন করলো, আবার কোথায় যাবেন? না ঘুরে উত্তর দিল, অফিসে। কখন ফিরবেন সঠিক বলতে পারছি না, তবে সন্ধ্যার আগেই ফিরে আসার চেষ্টা করব। আচ্ছা এতগুলো মাছ কেন আনলেন? সব কি আর একসঙ্গে রান্না করা যাবে? মানুষ তো আমরা মোটেই 2 জন। যতগুলো করা যায় করো, অবশিষ্ট রেখে দাও। কোথায় রাখবো? ফ্রিজ নেই তো। বাইরে রেখে দিলে মাছ কি আর থাকবে? সব তো পচে যাবে। শার্টের বোতাম লাগিয়ে চুল ঠিক করছিল শোভন। জ্যোতির কথায় থেমে গেল। কপালে কয়েকটি ভাঁজ পড়ল। বলল, ফ্রিজ লাগবে? ফ্রিজ ছাড়া তো আর এত মাছ রাখা যাবে না। আজকের দিনটা কোনোভাবে ম্যানেজ করে নাও, আমি দেখছি কি করা যায়। ফ্রিজের দরকার নেই, অল্প অল্প করে পরিমাণ মতো বাজার করলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। রোজ রোজ আমি বাজারে যাব নাকি? আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আসছি আমি। আমি বাদে অন্য কেউ এলে কিন্তু একদম দরজা খুলবে না। জ্যোতি মাথা নাড়িয়ে আচ্ছা বলল। শোভন বিছানার উপর থেকে মোবাইল আর অফিস ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। ছোটবেলায় জ্যোতিদের বাড়িতে কোনো ফ্রিজ ছিল না। কখনো মা বাজার করে আনতো, আবার কখনো বা ভাই বাজার করত। মাঝে মধ্যে যদি মাছের পরিমাণ বেশি হয়ে যেত, তখন তার মা অবশিষ্ট মাছগুলো ভেজে রেখে দিতেন। এতে আর মাছ পচত না। যদিও সে পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নিল। মাছগুলো পরিষ্কার করে আলাদা আলাদা পাত্রে রাখলো, কিন্তু আবার এক ঝামেলায় পড়ল। চিংড়ি মাছ আবার কিভাবে ভেজে সংরক্ষণ করে? ভাবনার মধ্যে হুট করে কলিং বেল বেজে উঠল। ললাটে ভাঁজ পড়ল জ্যোতি। এখন আবার কে এলো? দরজার কাছে গিয়ে লুকিং হলে ডান চোখ রেখে বাইরে কে আছে দেখার চেষ্টা করলো। অপরিচিত একজন মহিলা দাঁড়িয়ে আছে। দরজা খুলবে কি খুলবে না ভাবতে লাগলো জ্যোতি। শোভন তো দরজা খুলতে নিষেধ করে দিয়েছে। ভাবনার মধ্যে আবারও বাজলো কলিং বেল। দ্বিধা দ্বন্দ্বে ভুগে অবশেষে দরজা খুলে দিল জ্যোতি। মহিলাটি মুচকি এসে বলল, ভেতরে আসতে পারি? মুখের উপর না করতে পারল না জ্যোতি। আবার হ্যাঁও বলতে পারছে না। অপরিচিত একজন মহিলা ভেতরে আসতে চাইছে। যদি উদ্দেশ্য খারাপ হয়? মহিলাটি উত্তরের অপেক্ষা না করে ভেতরে চলে এলো। হেসে বলল, আমি আপনাদের পাশের ফ্ল্যাটেই থাকি। জ্যোতি প্রত্যুত্তরে বলল, ও। কিন্তু এখনই সেই দরজার সামনে ঠাই দাঁড়িয়ে মহিলাটির দিকে তাকিয়ে আছে। মহিলাটি বলল, কাল জানলা দিয়ে আপনাদের আসতে দেখলাম, তাই আজই চলে এলাম পরিচিত হতে। এতদিন তো এই ফ্ল্যাটটা খালিই পড়েছিল। এদিকে আমার হাজব্যান্ড সেই সকালে অফিসের জন্য বের হয় আর ফিরে রাত করে। পুরো ফ্ল্যাটে একাই থাকতে হয় আমায়। কতক্ষণই বা একা একা টিভি দেখে কাটানো যায় বলুন তো? প্রত্যুত্তরে মৃদু হাসল জ্যোতি। মহিলাটি বলল, কিছু মনে করবেন না, আসলে আমি না একটু বেশি কথা বলি। আরে না না, কি মনে করব? আমার নাম মোহনা। ও, আমার নাম জ্যোতি। মাশাআল্লাহ, আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নামটাও বেশ সুন্দর। জ্যোতি এবারও হাসল। হঠাৎ মনে পড়ল চুলায় মাছ ভাজতে দিয়ে এসেছে। মোহনার উদ্দেশ্যে বলল, আপনি বসুন, আমি একটু আসছি। মোহনা বসল না। জ্যোতির পিছু পিছু রান্নাঘরে চলে এলো। মাছ উল্টে দিতে লাগলো জ্যোতি। মোহনা বলল, আমি আবার 1-1:30টার আগে রান্না বসাই না। একা মানুষ তো। আমার উনি দুপুরের খাবার অফিসেই খেয়ে নেয়। ওখানে তো আবার বড় ক্যান্টিন আছে। কিছুটা সময়ের মধ্যে দুজনের মধ্যে ভাব হয়ে গেল। এখন আর একা লাগছে না জ্যোতির। এইভাবেই সময় অতিবাহিত হতে লাগলো। অফিসে আসতে বস ডেকে পাঠিয়েছে শোভনকে। যাওয়ার আগে সাজেদ বলল, ম্যাম কোনো কারণে আজ রেগে আছেন, ভেবে চিন্তে কথা বলিস কিন্তু। আচ্ছা। শোভন বসের অফিস রুমের কাছে এসে দাঁড়িয়ে অনুমতি চাইল। আসবো ম্যাম? ভেতর থেকে ঝাঁঝালো কণ্ঠের উত্তর এলো। হ্যাঁ আসুন। শোভন ভেতরে প্রবেশ করলো। চেয়ারে বসে আছে একজন প্রাপ্তবয়স্কা মেয়ে। 7 মাস আগে পুরাতন স্যার রিটায়ার্ড করেছেন। সেই বসের পরিবর্তনই নতুন বস হিসেবে জয়েন করেছে তনিমা নামক মেয়েটি। তনিমা তার টেবিলের সামনের চেয়ারটি শোভনকে ইশারে দেখিয়ে বলল, বসুন। শোভন বসল। জিজ্ঞেস করল, ম্যাম ডেকেছেন? জি। কোথায় ছিলেন এতদিন? ছুটিতে ছিলাম।
আপনাকে তো আগেই মেল করে দিয়েছিলাম। তা তো জানি, কিন্তু গিয়েছিলেন কোথায়? বিরক্ত হলো শোভন। উত্তর দিল বাড়িতে। কেন গিয়েছিলেন? ললাটে ভাঁজ পড়ল শোভনের। তনিমার দিকে সন্ধ্যান দৃষ্টিতে তাকালো। ব্যক্তিগত প্রশ্ন আসছে কোথা থেকে? বুঝতে পারছে না শোভন। যথেষ্ট ভদ্রতা বজায় রেখে বলল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার ম্যাম। উত্তরটি তনিমার মোটেও পছন্দ হলো না। প্রসঙ্গ বদলে বলল, অনেকগুলো ফাইল জমে আছে, আমি আপনার টেবিলে ফাইলগুলো পাঠিয়ে দিচ্ছি, কাজগুলো আজকের মধ্যেই করে রাখবেন। ঠিক আছে ম্যাম, আসি তাহলে। আসুন। শোভন তার ডেস্কে এসে বসল। সাজেদ তার পাশেই টেবিলে বসা। শোভনকে আসতে দেখে সাজেদ প্রশ্ন করলো, ডাকলো কেন? কয়েকটা ফাইল নাকি জমে আছে, সেগুলোর জন্যই ডেকেছে। কিছুক্ষণ বাদে একজন পিয়ন অনেকগুলো ফাইল এনে টেবিলে রাখলো। মুহূর্তে চমকে উঠল শোভন। বলল, এতগুলো ফাইল? পিয়ন দাঁত বের করে হেসে উত্তর দিল, আরও আছে স্যার, বহেন আনতাসি। পিয়ন চলে গেল। কয়েক মিনিট বাদে আবারও এলো আরও ফাইল নিয়ে। ফাইলে শোভনের টেবিল প্রায় ভরে গেছে। পিয়ন বলল, ম্যাডাম কইছে আজকের মধ্যেই কাম শেষ করতে হইব। জানি। পিয়ন চলে যেতেই সাজেদ বলল, এতগুলো ফাইল কোত্থেকে এলো? আমরা এতজন ছিলাম, কই আমাদের তো একবারও এ বিষয়ে বলল না। আমি তো প্রথমে ভেবেছিলাম অল্প কিছু ফাইল হবে, কিন্তু এখন তো দেখছি পুরো গোডাউন তুলে এনেছে। আমি হেল্প করব? দুজনে মিলে করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দরকার নেই, আমিই পারবো। শোভন একটা একটা করে ফাইলের কাজগুলো শেষ করতে লাগলো। ফাইলের সংখ্যা অনেক। আজ তার একটু তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। লাঞ্চের সময় হয়েছে। যে যার যার মতো লাঞ্চ করার জন্য চলে গিয়েছে ক্যান্টিনে। শোভনের খেয়াল নেই সেদিকে। সে তার কাজে ব্যস্ত। যে করেই হোক দ্রুত কাজ শেষ করতে হবে, এমন একটা অবস্থা। সাজেদ কয়েক সেকেন্ড শোভনের দিকে তাকিয়ে থেকে বলল, কী রে, লাঞ্চ করবি না? এসে না হয় বাকিটা করিস। ফাইলের দিকে দৃষ্টি স্থির রেখেই শোভন জবাব দিল, না তুই যা, আমি পরে করে নেব। আজ এত তাড়া কেন? বাড়ি ফিরতে হবে, একটু প্রয়োজন ছিল। বুঝেছি। ভাবে কি মিস করছিস? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল শোভন। বলল, বাজে বকিস না তো, যা এখান থেকে। সত্যি বললেই তা বাজে বকা হয়ে যায়? কথাটা বলেই চোখ মারল সাজেদ। তারপর ক্যান্টিনের দিকে চলে গেল। শোভন আবারও কাজে মনোনিবেশ করলো। কিছুক্ষণ বাদে শোভনের ডেস্কের সামনে তনিমা এসে দাঁড়ালো। শোভনের সেদিকে খেয়াল নেই। বিষয়টি খারাপ লাগলো তনিমার। ইচ্ছাকৃত একটা কাশি দিয়ে শোভনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো এবং তাতে সফলও হলো। কাশির শব্দের সামনে দিকে তাকালো শোভন। তনিমাকে দেখে ভ্রু কুঁচকে নিল। প্রশ্ন করলো, কিছু বলবেন ম্যাম? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। তা এখন এখানে বসে আছেন কেন? লাঞ্চ করবেন না? শোভন দৃষ্টি সরিয়ে নিল। মনে মনে বলল, এতগুলো ফাইল ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করতে এসেছে লাঞ্চ করবেন না? উত্তর না পেয়ে তনিমা জিজ্ঞেস করলো, কি ভাবছেন? কিছু না, কাজটা শেষ হলে তারপর লাঞ্চ করব। তা তো হচ্ছে না, চলুন আমার সঙ্গে, আজ আমরা একসঙ্গে লাঞ্চ করব। বিরক্তি এবার রাগে পরিণত হওয়ার উপক্রম হলো। শোভন চেয়েও মুখের উপর সরাসরি না করতে পারল না। বলল, আরেকদিন করব, আজ আমার অনেক কাজ আছে। তনিমা আর কিছু বলল না। যেতে যেতে বিড়বিড় করে বলল, আমাকে কাজ দেখানো হচ্ছে? কত বড় সাহস ছেলের! পুরো সময়টাই কাজের মধ্যে কাটালো শোভন। কখন যে বিকেল হয়ে গেল সেই খেয়ালই ছিল না তার। বিকেলের মধ্যে সবগুলো ফাইলের কাজ শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তনিমার কেবিনের দরজার সামনে এসে আবারও ভেতরে প্রবেশের অনুমতি নিল। শোভন ভেতরে আসতেই তনিমা বলল, আপনাকে কতবার বলেছি আমার কেবিনে আসার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? শোভন যা বলতে এসেছিল তাই বলতে লাগলো। ফাইলগুলো দেখা শেষ। খুব ভালো খবর, আমার আজ একটু তাড়াতাড়ি ছুটি লাগতো। এখন তো আর তেমন কোনো কাজ নেই। যদি ছুটিটা দিতেন। এত তাড়াতাড়ি ছুটি কেন লাগবে? কোথায় যাবেন? বাড়িতে। বাড়িতে? এ সময় বাড়িতে কি, বউ রেখে এসেছেন নাকি? শেষের কথাটুকু একটু মজা করে বলল তনিমা। শোভন ছোট করে উত্তরে বলল, হ্যাঁ। বেশ মজা পেল তনিমা, কিন্তু প্রকাশ করল না। মুখে গম্ভীরতা বজায় রেখে বলল, ছুটি তো দিতে পারছি না মিস্টার শোভন। সন্ধ্যার পর মিটিং আছে একটা। সবার সঙ্গে সঙ্গে আপনাকেও সেখানে উপস্থিত থাকতে হবে। কিন্তু? কোনো কিন্তু নয় মিস্টার শোভন। এক সপ্তাহ ছুটি কাটিয়ে আজ জয়েন করলেন। এখনও যদি ছুটি চান তাহলে কি করে হয়? আপনি তো কাজের প্রতি খুবই দায়িত্ববান। গত 7 মাসে আপনার ভালোই তো অ্যাক্টিভিটি দেখলাম। শোভন আর কিছু বলল না। কথাটা হজম করে চলে গেল নিজের ডেস্কে। সাজেদ বলল, দিল ছুটি? না, বলল কিসের নাকি মিটিং আছে, সবাইকে থাকতে হবে। সাজেদ অবাক হলো কিছুটা। বলল, মিটিং আছে? কই, আমাদের কাউকে তো জানানো হলো না। জানি না, এতদিন জানতাম পুরুষ বসরা মেয়ে এমপ্লয়িদের গায়ে পড়ে কথা বলে। এখন তো দেখছি উল্টো ঘটনা ঘটছে। নারী বস পুরুষ এমপ্লয়িদের গায়ে পড়ে কথা বলে। শুধু তোর গায়ে পড়েই কথা বলে। গিয়ে দেখ প্রেমে টেমে পড়েছে কিনা। বাই দ্য ওয়ে, তুই যে বিবাহিত সে কথা জানি তো? মোটামুটি অফিসের সবাই তো জানে। উনি জানবেন না কেন? তাও কথা। মাগরিবের আজান হতেই অজু করে এলো জ্যোতি। নামাজ পড়ে সোফায় বসলো।
শোভনের আসার অপেক্ষা করছে। চিন্তা হচ্ছে অনেক। নিজে নিজেই বলতে লাগলো, উনি তো বলেছিলেন সন্ধ্যার আগেই চলে আসবেন, তাহলে আসছেন না কেন? পথে কিছু হলো না তো? সঙ্গে সঙ্গে জ্যোতির মনে এক আশঙ্কা ঢুকে গেল। মনে মনে দোয়া দরুদ পাঠ করতে লাগলো। পুরো একটি ফ্ল্যাটে একা থাকে একটু ভয় করছে তার। অতীতে আর যাই হোক, এভাবে একা একা সাময়িক সময়ের জন্য হলেও থাকতে হয়নি জ্যোতিকে। ওদিকে শোভনের মনটাও ছটফট করছে। কি এক অদ্ভুত অনুভূতি, অদৃশ্য এক টান। সপ্তাহখানেক আগেও যেখানে সে কাজ নিয়ে ভেবেছে নিজেকে নিয়ে, আজ সময়ের ব্যবধানে সে ভাবনা বদলে গেছে। আজ সে ভাবনায় ঠাঁই পেয়েছে অন্য কেউ। অন্য কেউ নয়, বরং তার ভাবনার মানুষটি হচ্ছে তারই জীবনসঙ্গী, সহধর্মিণী। তাহলে কি এবার দায়িত্ব এসে ভর করলো কাঁধে, নাকি ভালোবাসা? ভাবতেই চমকে গেল শোভন। মনে প্রশ্ন এলো, একা একা ভয় পাচ্ছে না তো মেয়েটা? যদি ভয় পায়, যদি চিন্তা করে, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। ফোন করে যে একটু কথা বলবে সে উপায়টুকুও নেই। শোভনের ইচ্ছে করলো হাতের মোবাইলটা আস্তে ভেঙে ফেলতে। কি হবে এই মোবাইল দিয়ে যদি তার প্রিয় মানুষের কণ্ঠস্বর শুনে অস্থিরতাই কমাতে না পারে? ছটফট আর রাগ তরতর করে বেড়ে যাচ্ছে শোভনের। অযথা ল্যাপটপের সামনে বসে আছে। মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ আগেই এসে বসেছে সে, অথচ এখনো মিটিং শুরু হচ্ছে না। আরও ঘন্টা দেড়েক অপেক্ষা করলো শোভন। সাজেদ আর পাশের ডেস্কের রজত বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। বলল, এবার বেশিই হয়ে যাচ্ছে। এভাবে অযথা বসিয়ে রাখার মানে কি? চল শোভন, এবার গিয়ে সরাসরি ম্যামের সঙ্গে কথা বলি। আমরা তো আর ওনার প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি না যে এভাবে যখন তখন যা খুশি আমাদের উপর চাপিয়ে দেবেন। আমি তো বললাম, দেখলি তো কি বলল। এখন তোরা গিয়ে বল। সাজেদ এবং রজত আর গেল না। শেষে শোভন বাধ্য হয়ে তনিমার কেবিনে ঢুকলো। বলল, ম্যাম, আপনি তো বলেছিলেন একটা মিটিং আছে। এদিকে 2 ঘন্টা পার হলো, কিন্তু কোনো মিটিংই তো শুরু হচ্ছে না। ও, বলতেই ভুলে গেছি, ওনারা আজ আসবেন না, তাই মিটিং ক্যান্সেল। এবার তো তাহলে ছুটি দিন। বললাম তো একটা কাজ আছে। তনিমা ভ্রুকুচকে তাকিয়ে রইল শোভনের দিকে। ভেবে বলল, আচ্ছা যান তাহলে, ধন্যবাদ। শোভন আর দাঁড়ালো না। ডেস্ক থেকে ব্যাগটি নিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। ঘড়িতে এখন 8:32। অন্য কোনো সময় হলে হয়তো নিশ্চিন্তে রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে গন্তব্যে ফিরত শোভন, কিন্তু আজ তার অনেক তাড়া। শোভনের একটা ইচ্ছে ছিল, যদিও সেই ইচ্ছেটাকে স্বপ্নও বলা চলে। ইচ্ছেটা ছিল নিজের একটি বাড়ি করার। সেই ইচ্ছেটা পূরণ করতে করতে হয়তো অনেক সময় লেগে যাবে। সত্যি বলতে সৎপথে উপার্জন করে কখনো বিলাসবহুল জীবনযাপন করা যায় না। তাই ব্যাংকে একটি হিসাব খুলে মাস শেষে কিছু টাকা সঞ্চয় করেছিল সে। ভালো একটা অ্যামাউন্টও জমা হয়েছে সেখানে। অফিস থেকে লোন তোলার জন্য দরখাস্ত দিয়েছে প্রায় 8-9 মাস আগে, কিন্তু ঊর্ধ্বতন বদলানোর কারণে দরখাস্ত এখনও আটকে আছে। মাসের মাঝামাঝি চলছে। নিজের কাছে যা ছিল তাদের সাজেদের টাকা শোধ করে দিয়েছে। এখন আবার ফ্রিজ। দীর্ঘশ্বাস ফেলল শোভন। এইভাবে মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলল। নতুন সংসার প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে ফেললে, সংসারটা একবার সাজিয়ে ফেললে তো আর এসবের পেছনে খরচ করতে হবে না। তখন আবারও টাকা জমানো যাবে। আপাতত ফ্রিজ কেনার জন্য জমানো টাকা থেকেই খরচ করতে হবে। তাই আর দেরি করল না সে। অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেল।